নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আমরা চাণক্য সিরিজের মধ্যেই এখনো আছি। আজ শুরু করছি নতুন এক শাস্ত্র, কনক শাস্ত্র। শুরু করি। উপক্রম। আকাশে পূর্ণিমার চাঁদ মেঘের সঙ্গে লুকোচুরি খেলায় মেতে আছে। গভীর রাত, বৃষ্টি হয়েছে একটু আগে পর্যন্ত। গাছের পাতা থেকে এখনো চুইয়ে পড়ছে জল। আকাশ আবার ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ছে। আবার বৃষ্টি আসবে। না, এইবার একটা ঝড় আসবে হয়তো। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে শোনা যাচ্ছে ঘোড়ার খুরের শব্দ। একটা নয়, অন্তত দুটো ঘোড়া তাল মিলিয়ে পাশাপাশি ছুটে আসছে রাস্তা ধরে। একটু বাদেই দেখা গেল ঘোড়ার গাড়িটা। সামনে দুটো কালো ঘোড়া দ্রুত গতিতে টেনে নিয়ে চলেছে গাড়িটাকে। সাধারণ মালবাহী ঘোড়ার গাড়ি। একজন সহিস বসে চাবুক চালাচ্ছে। এই গাড়ির মাথায় একজন প্রহরী বসে আছে। চারিদিকে তার সতর্ক নজর। গাড়ির গায়ে কোনো রকম নিশান বা ধ্বজা না থাকায় এক পলকে মনে হবে এটা সাধারণ কোনো ব্যবসায়ীর পণ্যবাহী গাড়ি। কিন্তু এই গাড়ির গন্তব্য মগধ, মগধের রাজকোষাগার। এই গাড়ির ভেতর চারজন সশস্ত্র প্রহরীর তত্ত্বাবধানে একটা সিন্দুক নিয়ে যাওয়া হচ্ছে মগধে। এই সিন্দুকের ভেতর রয়েছে স্বর্ণমুদ্রা। আর্যাবর্তর একটা বড় অংশের থেকে রাজকর হিসেবে নেয়া অর্থ স্বর্ণমুদ্রায় পরিবর্তিত করা হয় পরিবহনের সুবিধার্থে। গোপনীয়তার এবং সুরক্ষার উদ্দেশ্যে গাড়িতে কোনো রকম রাজমোহর বা রাজধ্বজা লাগানো হয়নি। এই গাড়িগুলো প্রতিবার আসে আলাদা আলাদা পথ ধরে। এই নির্দিষ্ট পথ কেউ জানে না, এমনকি প্রহরীরাও আগে থেকে জানতে পারে না। পথের মাঝে মাঝে তারা আলাদা আলাদা জায়গায় থাকে। দূত মারফত তাদের পরবর্তী পথের নির্দেশ আসে। এই সবই করার কারণ সুরক্ষা, যাতে দস্যুরা নির্দিষ্ট পথ অনুমান করতে না পারে। মগধের রাজপথে উঠতে এখনো এক প্রহর লাগবে। পুরো পথের মধ্যে এইটুকু অংশ বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হয়। এর কারণ, যে পথই নেওয়া হোক, এইটুকু অংশ সব ক্ষেত্রে অতিক্রম করতেই হয়। দক্ষিণ থেকে আসা প্রতিটা যানবাহনকে এইটুকু পথ অতিক্রম করতেই হবে। তার ভেতর এই বিশেষ অংশ আরও বেশি নিস্তব্ধ এবং সড়কের দুদিকে গভীর জঙ্গল। তীব্র গতিতে ছুটে আসছিল ঘোড়া দুটো। সহিস গতি বাড়াতে ঘন ঘন চাবুক চালাচ্ছে, অতএব গতি বড্ড বেশি ছিল। আর সেটাই কাল হলো। হঠাৎ পায়ের কাছে আচমকা কোনো বাধা পেয়ে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ল ঘোড়া দুটো। ছিটকে সামনের দিকে গিয়ে পড়ল সহিস আর ছাদে বসা প্রহরী। প্রচণ্ড আঘাতে তারা জ্ঞান হারালো। গাড়িটা ঘোড়া দুটোর থেকে আলাদা হয়ে একদিকে কাত হয়ে উল্টে পড়েছে। ঘোড়াগুলো ভূপাতিত হয়ে যন্ত্রণা ভরা ঢেস্যা ধ্বনি করছে। তাদের সামনের দিকের পাগুলো কেটে বসে গেছে কয়েকটা শক্ত দড়ির দাগ। আড়াআড়িভাবে রাস্তার দুদিকের দুটো গাছের সঙ্গে বাঁধা হয়েছিল সেগুলো। তাতে কয়লার কালি ঘষে কালো করা হয়েছে, যাতে রাতের আঁধারে নজর না পড়ে কোনোভাবেই। দ্রুত গতিতে এগিয়ে আসা ঘোড়ার গাড়ির পক্ষে অবশ্য দেখতে পেলেও বিশেষ লাভ হতো না। ভেতরে সৈনিকদের সামলাতে কিছুটা সময় লাগলো। কাত হয়ে থাকা গাড়ির দরজা বেরিয়ে এলো এক এক করে চারজন। তারা এখনো এই ভ্রমে আছে যে এটা একটা দুর্ঘটনা মাত্র। অসতর্কভাবেই তারা সামনের দিকে পড়ে থাকা সহিসের দিকে এগোতে গেল। আর ঠিক তখনই জঙ্গলের থেকে ছুটে এসে একটা তীর বিদ্ধ করল একজনের গলা। লুটিয়ে পড়ল প্রহরীটি। পর মুহূর্তে আরও একটা তীর এসে লাগলো আরও একজনের উন্মুক্ত হাতে। আরও একটা তীর এসে বিদ্ধ করল তৃতীয় জনের একটা চোখ। সম্ভবত এই তীরগুলোর ফলায় কোনো তীব্র মারণ বিষ ছিল, যে কারণে তিনটে লোক ঢলে পড়ল বৃষ্টি ভেজা মাটিতে। শেষজন কোমর থেকে তলোয়ার বের করতে পারল বটে, তবে লাভ হলো না। আরও একটা তীর এসে তাকেও
মুহূর্তে ধরাশায়ী করল। এইবার অন্ধকার থেকে বেরিয়ে এলো 3 জন লোক। কালো কাপড়ে সর্বাঙ্গ ঢাকা, শুধু দেখা যাচ্ছে তাদের চোখ জোড়া, যা সাপদের মতো অন্ধকারে সতর্ক দৃষ্টি রেখে চলেছে। দুজনের হাতে তলোয়ার আর একজনের হাতে একটা ধনু। একজন তলোয়ারধারী এগিয়ে গেল সামনে পড়ে থাকা রক্তাক্ত সহিসের দিকে। মাঝপথে একবার তলোয়ার চালিয়ে প্রায় অদৃশ্য দড়িগুলো কেটে ফেলল। লোকগুলো দ্রুত একে একে 5 জন প্রহরী ও সহিসের সামনে গেল এবং তলোয়ার বসিয়ে দিল প্রত্যেকের বুকে। মৃত বা জীবিত নির্বিশেষে প্রত্যেকের বুকে অস্ত্র ঢুকিয়ে আবার বের করে আনা হলো। ফিরে গেল সেগুলো কোমর বন্ধে বাঁধা খাপে। অতি দ্রুত তারা বের করে আনলো গাড়ির ভেতরের সিন্দুকটা। একজন এগিয়ে হাঁটা দিল জঙ্গলের দিকে, আর তার পিছু পিছু দুজনে মিলে ভারী সিন্দুক টেনে নিয়ে চলল। কয়েক মুহূর্ত পরেই লোকগুলো মিলিয়ে গেল জঙ্গলের ভেতরের অন্ধকারে। কনকশাস্ত্র 1। তক্ষশিলা মহাবিদ্যালয়। সুনাভ উত্তেজিত হয়ে অপেক্ষা করছে। জানলার বাইরে বারবার চেয়ে আকাশের তারার স্থিতি দেখে সময়ের আভাস পাচ্ছে। রাত 3য় প্রহর শুরু হতে আর দেরি নেই। এতক্ষণে তো চিত্রবানের এসে যাওয়া উচিত। কই সে? অধৈর্য হয়ে ঘরময় পায়চারি করতে থাকে সে। তখনই ঘরের দরজায় 3 বার মৃদু টোকার আওয়াজ শোনা যায়। দ্রুত গিয়ে দরজা খোলে সুনাভ। একটা কালো কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে চিত্রবান। তাকে দেখে একটু বিরক্ত হয়েই সুনাভ বলে, ওহে, তুমি বড়ই দেরি করো কাজে। তুমি কি জানো না যে ঠিক 3য় প্রহরের শুরুতে আমাদের কাজ করতে না পারলে লাভ নেই? বন্ধু, বৃথাই তুমি অস্থির হও। এখনো ঢের সময় আছে হাতে। তা তোমায় যা যা জিনিস আনতে বলেছিল তা জোগাড় করেছো? হ্যাঁ, করেছি। আর তুমি? আমিও আমার ভাগের সব এনেছি সঙ্গেই। চলো চলো, কুমার আমাদের জন্য অপেক্ষায় আছে। নিজের আশ্রমের ঘর থেকে বেরিয়ে এলো সুনাভ, তার সঙ্গে চিত্রবান। আজ অমাবস্যা, তাই গভীর অন্ধকার আজকের রাত। মশালের আলোয় পথ দেখে এগিয়ে চলে দুজনে। খোলা দালানে বেরিয়ে এসে দুজনেই আশেপাশে একবার দৃষ্টি বুলিয়ে নিল। না, কেউ নেই আশেপাশে। থাকার কথাও নয় কারুর এই অসময়ে। শুধু নিস্তব্ধ রাতের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জ্ঞান স্তূপ। পাথরের এই বিরাট স্তূপটা জ্ঞানের প্রতীক। তার বিশাল উচ্চতা বারবার মনে করায় যে জ্ঞানই হলো এই সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু। জ্ঞানী কোনোদিন মাথা নত করে না। ঠিক এই স্তূপের মতোই সেও সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। সেই দিকে তাকিয়ে সুনাভর হৃদয়ে সামান্য ভয় লাগে। তারা যা করেছে সেটা তো অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। তার মনে হয় বিশাল স্তূপ যেন তাদের দিকে চেয়ে অসন্তোষের দৃষ্টি হেনে আছে। সুপ্ত অনুশোচনা হয় তার। পুষ্পলের কথায় রাজি না হলেই মনে হয় ভালো হতো। আচার্য মহিষাম্ব বরাবরই বলেন যে যা তোমার বুদ্ধি তথা বিচারের বাইরে, সেই জিনিসকে বিরক্ত না করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আজ তারা ঠিক সেটাই করতে চলেছে। দ্রুত কিন্তু নিঃশব্দে তারা লাল পাথরের মেঝে পার হতে থাকে। পায়ের তলার পাথর ঠান্ডা, অথচ সূর্যের তাপে দিনের বেশিরভাগ সময়েই তা তেতে থাকে। চলাই মুশকিল হয়ে যায় এর ওপর দিয়ে। আকাশ এতক্ষণ পরিষ্কার ছিল, কিন্তু এখন ঈশান কোণে একটা কালো মেঘ দেখা দিচ্ছে। ঠিক যেন কোনো মহা দানব জেগে উঠছে ওদিক থেকে, যেন আসন্ন সর্বনাশের অশুভ ইঙ্গিতবাহী হয়ে জমাট বাঁধছে এই কালো মেঘ। 2 মাস আগের কথা মনে পড়ছে সুনাভর। পুষ্পল তাদের কাছে প্রথম কথাটা বলেছিল। সুনাভ, চিত্রবান, পুষ্পল এবং রাজকুমার সুভাষ, এই 4 জন পরম বন্ধু। প্রত্যেকে আলাদা আলাদা বর্ষের ছাত্র হলেও নিজেদের সামাজিক এবং আর্থিক বিভেদ উপেক্ষা করেও এই কিশোরদের মধ্যে সখ্যতা গড়ে উঠতে অসুবিধা হয়নি। 4 জনই আচার্য মহিষাম্বর আশ্রমে ইন্দ্রজাল বিদ্যার ছাত্র। গুপ্তবিদ্যা, অলৌকিক এবং তন্ত্রমন্ত্রে
এই চারজনেরই প্রবল বিশ্বাস। কিন্তু তক্ষশিলা এসে তারা কিছুটা হতাশ হয়েছে, কারণ এখানে এসে তারা জেনেছে ইন্দ্রজাল আসলে বৈজ্ঞানিক ব্যাপার। বিজ্ঞানকে ব্যবহার করে মানুষের মনে মায়া বা ভ্রম সৃষ্টি করাই ইন্দ্রজাল। কিন্তু তাদের মনে দৃঢ় বিশ্বাস যে এর বাইরেও কিছু আছে, সবটাই আয়না আর ধোঁয়া নয়। তাই পুষ্পল যেদিন তাদের কাছে এসে সেই নামহীন পুঁথির কথা বলে, তারা প্রত্যেকেই যারপন্নাই রোমাঞ্চিত হয়। পুষ্পল এসে তাদের জানায় যে আজ গ্রন্থাগারে তার কাজের দায়িত্ব ছিল, আর সেই সময়েই সে গ্রন্থাগারের একটা গোপন অংশে একটা নামহীন পুঁথি পেয়েছে। পুঁথিটা বেশ প্রাচীন, প্রথম দিকে কয়েকটা পাতা না থাকায় সেটার নাম বা লেখকের নাম আর জানা সম্ভব নয়। কিন্তু যেটুকু সে পড়েছে তাতে বোঝা যায় যে এই পুঁথিতে প্রেতদের নিজের বশে আনার উপায় লেখা রয়েছে। ব্যাপারটা শুনে কেউই প্রথমে বিশ্বাস করেনি। তারা ভেবেছিল তাদের বন্ধু তাদের সঙ্গে কৌতুক করছে। কিন্তু চারজনেই যখন গ্রন্থাগারে গিয়ে সেই পুঁথিটা দেখল, তখন তাদের মনে আর সংশয় রইল না। সত্যিই এই বইয়ের পাতায় তন্ত্রক্রিয়ার বর্ণনা আছে, যার দ্বারা প্রেত লোকের দরজা খুলে যায় এবং সেই প্রেতদের বশ করে যে কোনো মানুষ হয়ে উঠতে পারে অপার শক্তির মালিক। এরপর তারা লুকিয়ে এই বইটা নিয়ে আসে নিজেদের সঙ্গে। সেটা কোনো সমস্যার বিষয় ছিল না। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কোনোদিনই পাহারা থাকে না। এখানে একটা কথা প্রচলিত আছে, যারা চুরি করে তারা কখনো বই পড়ে না, আর যারা বই পড়ে তারা কখনোই চুরি করে না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞান ভাণ্ডারের দরজা তার ছাত্রদের জন্য সবসময় খোলা রাখাই এখানকার নিয়ম। তারা গত 2 মাস এই পুঁথি পড়েছে, কিন্তু তার আচার ছিল বড়ই ভয়ঙ্কর। তারা বহুবার ভেবেছে যে এই কাজ তারা করবে না, কিন্তু এই বিষয়ে কাজটা করে দেখতে সবচেয়ে উৎসাহী ছিল কুমার সুভাষ নিজেই। বয়সে 4 জনের মধ্যে সেই কনিষ্ঠ, তাই তার মধ্যে বালকের মতো উৎসাহও বেশি। তার উৎসাহেই সমস্ত পূর্ব আচার তারা তিথি এবং সময় মেনে সম্পন্ন করেছে। আর আজ সেই দিন, আজ প্রধান কাজ সম্পন্ন করার উৎকৃষ্ট সময়। সব ব্যবস্থা করেছে তারা। কুমার নিজেই বেশিরভাগ জিনিস জোগাড় করেছে, বেশ কিছু রূপোর মুদ্রা খরচ করে। বাকি সাধারণ জিনিসপত্র তারা নিজেরাই এনেছে। সেই বই অনুযায়ী এই ক্রিয়া করতে যে নক্ষত্রের অবস্থান প্রয়োজন, আজ রাত 3য় প্রহরের শুরুতে অনেকটা সেরকমই থাকবে। তাই তারা সবাই ঠিক করেছে আজ রাতেই তারা গোপনে এই তন্ত্রক্রিয়া করে দেখবে। নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখল কুমার আর পুষ্পল তাদের জন্য অপেক্ষা করছে। তারা আয়োজন প্রায় করে ফেলেছে। বিদ্যালয় প্রাঙ্গণের এই দিকে এমনিতেই লোক চলাচল কম, তার ওপর এই অসময়ে কারুর আসার প্রশ্নই ওঠে না। তাই অনেক ভেবে তারা এই জায়গাটাকেই বেছে নিয়েছে তাদের আজকের কাজের জন্যে। কুমার তাদের দেখেই তাড়া দিল, তোমরা সবেতেই বড্ড দেরি করো। দেখো, আমি আর পুষ্পল কিন্তু সব সাজিয়ে ফেলেছি, কিন্তু তোমাদের আনা জিনিসগুলো বাকি। পুষ্পল বলে, সময় প্রায় আসন্ন। দেখি দেখি কি কি আনলে দেখি, কিছু বাকি থেকে যায়নি তো? দুজনেই মাটিতে বসে পড়ে তাদের কাঁধের কাপড়ের ঝোলা থেকে একটা একটা করে জিনিস সাজিয়ে রাখতে থাকে। 4টে প্রদীপ, সলতে, তেল, কুমকুম, কর্পূর, ধুনি, ভোরের জমা করা শিশির, মাথার চুল, কাকের মৃতদেহ, কয়েকটা মাটির সরা, তামার পাত্র, মোরগের পা, ধানের কুশ ইত্যাদি। এছাড়াও যেসব অদ্ভুত জিনিসের কথা লেখা ছিল সেগুলো মুদ্রা খরচা করে বাইরে থেকে আনতে হয়েছে। কুমিরের দাঁত থেকে শেয়ালের রক্ত পর্যন্ত বহু অদ্ভুত জিনিসের কথা এই পুঁথিতে লেখা আছে। সবই কুমার সুভাষ তার প্রতিপত্তি খাটিয়ে জোগাড় করেছে। এইবার শুধু শুরু করার অপেক্ষা। একটা বড় পাত্রে আগুন জ্বালতে জ্বালতে চিত্রবান বলে উঠল, তোমার আজ একটু অসুবিধা হবে বটে কুমার, এই কারণেই তোমায় বলেছিলাম যে তুমি এর ভেতর থেকো না। বলো কি হে চিত্রবান, এই সামান্য কারণে এমন সুযোগ আমি হেলায় হারাবো? কখনো নয়। এত বড় আচার সম্পন্ন করে শেষে এসে পিছিয়ে যাব, তা হয় না।
এই কথাটা কুমারকে বলার কারণ হলো তার ধোঁয়া এবং ধুলো সহ্য হয় না। ধুলো আর ধোঁয়া তার নাকে ঢুকলেই তার কাশি শুরু হয় আর চোখ নাক দিয়ে জল বেরোতে থাকে। তবু আজ তার উৎসাহে ভাটা নেই। সে আজ একটু কষ্ট সয়ে নেবে না হয়, তবে এই কাজে ঝুঁকি তো বাকি তিনজনেরও আছে। আজ যদি তারা ধরা পড়ে তবে কুমারের কথা বলা যায় না, হয়তো সে তার বাবার সুনামে বহিষ্কৃত হওয়া থেকে বেঁচে যাবে, কিন্তু বাকি তিনজন মোটেই রাজবংশের সন্তান নয়, অতএব তাদের কপালে নিশ্চিত বহিষ্কার লেখা আছে। এত কিছুর পরেও তারা কাজ শুরু করল ঠিক যখন মেঘলা আকাশে নক্ষত্রর অধিষ্ঠান জানান দিল তৃতীয় প্রহর শুরু হওয়ার। ঠিক সেই মুহূর্তে কাছেই কোথাও প্রবল জোরে বজ্রপাত হলো। কালো মেঘ ধীরে ধীরে সারা আকাশকে নিজের গ্রাসে এনেছে। একটা বড় পাত্রে চন্দন কাঠের আগুন জ্বালিয়ে 4 জন বসেছে চারদিকে। ধুনুচিতে ধুনি আর কর্পূর জ্বালা হয়েছে। প্রদীপের হালকা আলোয় আর মিষ্টি ধোঁয়ায় এক অদ্ভুত আধিভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। 4 জন নিয়ম মতো মন্ত্রপাঠ করছে আর মাঝে মাঝেই কিছু কিছু জিনিস বড় চন্দন কাঠের আগুনে আহুতি দিচ্ছে। বৃষ্টি শুরু হয়নি, কিন্তু ঘন ঘন বজ্রপাত হচ্ছে। তন্ত্রক্রিয়া যতই এগোতে থাকে ততই কেমন যেন ভয় ভয় করতে থাকে সুনাভোর। তার মনে হতে থাকে যে আশেপাশে কিছু একটা অশুভ বলয় যেন তাদের ঘিরে ধরছে। প্রতিটা উচ্চারিত মন্ত্র এবং অগ্নিতে নিক্ষেপ করা প্রতিটা আহুতির সঙ্গে সঙ্গেই তার মনে হলো সেই অশুভ বলয়টা ছোট হয়ে আসছে, মাঝে বন্দী হয়ে পড়ছে ধীরে ধীরে তারা 4 জন। একবার সকলের মুখের দিকে তাকালো সুনাভ। আগুনের আলোয় তার মনে হলো যে ছিদ্রবান আর পুষ্পলের মুখেও ভয়ের কালো ছায়া দেখছে। তারাও ঠিক সুনাভর মতোই ভীত। তবে কুমার সুভাষের চোখে ভয় নেই, তাতে এখনও কৌতূহল। তবে ধোঁয়াতে মাঝে মাঝেই তার কাশি উঠছে আর চোখ মুছছে। সুনাভ হঠাৎই একটা ধুকপুক শব্দ শুনতে পেল। বুঝতে পারল যে এটা তার নিজের হৃদয়ের শব্দ, যা এখন প্রবল জোরে চলছে। অস্থির, অস্বস্তি হচ্ছে তার। তবে এই সবের ওপর যেটা হচ্ছে সেটা হলো ভয়। এরকম ভয় কোনোদিন আগে পায়নি সুনাভ। বুকের ভেতর চেপে বসছে কোনো একটা অজানা ভয়। এইবার কিন্তু সকলেরই কম বেশি অস্বস্তি হতে শুরু করেছে। ভয় করছে সকলের। হঠাৎই সুনাভ টের পেল তার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে। কেউ একজন তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনে তাকানোর সাহস পাচ্ছে না সুনাভ। সে বুঝতে পারছে না ঘুরে কাকে দেখবে। ভয়ঙ্কর বিকৃত মুখটা। কিন্তু এরপরই তার চোখ গেল বাকিদের দিকে। স্পষ্ট দেখতে পেল তাদের প্রত্যেকের পেছনে দাঁড়িয়ে আছে কালো দীর্ঘ কয়েকটা ছায়ামূর্তি। তাদের চোখ গরম কয়লার মতো লাল হয়ে জ্বলছে ধিকি ধিকি। তাদের ঘিরে দাঁড়িয়েছে অনেকগুলো প্রেত মূর্তি। এগিয়ে আসছে তাদের দিকে। শুধু সে একা নয়, বাকিরাও দেখতে পেয়েছে এই প্রেতদের। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সুনাভর হৃদয় প্রায় ফেটে বেরিয়ে আসতে চাইছে। আতঙ্ক, প্রচণ্ড আতঙ্ক তাদের সকলকে চেপে ধরছে। চিৎকার করতে যায় সুনাভ, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের করতে পারে না। কেউ যেন তার গলা চেপে ধরছে। বাকিরাও মুখ খুলে রয়েছে, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। শুধু চিৎকার করতে পারে কুমার। তার গলা থেকে তীব্র আতঙ্কমাখা আর্তনাদ খান খান করে দেয় রাতের পরিবেশ। আর তখনই একদম কাছেই কোথাও আরও একবার বজ্রপাত হয়। 2. মগধ, সম্রাট চন্দ্রগুপ্তর রাজসভা। বিশাল বড় এই ঘরে একসঙ্গে প্রায় 100 মানুষ একত্র হতে পারে। যদিও এই মুহূর্তে জনা 20-25 মানুষ উপস্থিত। লাল গালিচা এবং বেশ কিছু শ্বেতপাথরের অপূর্ব মূর্তি সভাঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে। ছাদের মাঝে আছে একটা সুবিশাল ঝাড়বাতি। যদিও এখন দিনের আলো থাকায় তা জ্বলছে না। সভার একদম শেষ মাথায় উঁচু একটা বেদির ওপর রত্ন খচিত একটা সোনার সিংহাসনে বসে আছেন স্বয়ং সম্রাট
চন্দ্রগুপ্ত মৌর্য। এই মুহূর্তে তিনি তাকিয়ে আছেন সভার মাঝে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তির দিকে। একজন দীর্ঘাঙ্গী, মাথায় অল্প চুল, ছোট ছোট চোখ মেলে চেয়ে আছে সম্রাটের দিকে। আর দ্বিতীয়জন মোটা, উচ্চতায় মাঝারি, মাথা ভর্তি সাদা কালো চুল। এই মুহূর্তে দুজনের বিচার চলছে। বিচার চলছে বললে ভুল হবে, বিচার আগেই হয়ে গেছে। একটা দোকানে এই দুজনই কর্মচারী হিসেবে কাজ করত, কিন্তু একটা মূল্যবান জিনিস সেখান থেকে চুরি যায়। দ্বিতীয় ব্যক্তিকে ন্যায়রক্ষী অধ্যক্ষ আগেই দোষী সাব্যস্ত করেছে, কিন্তু এই ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করে সম্রাটের হস্তক্ষেপ দাবি করেছে। অতএব এখন তারা রাজসভায়। অমাত্য কৃষ্ণনাথ এই সামান্য বিষয় নিয়ে রাজকার্যে বাধা পড়াটা পছন্দ করছেন না, তাই ব্যাপারটা সহজেই শেষ করতে তৎপর। তিনি বলে চলেছেন, দোকানের মালিক এই দুই কর্মচারীর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছে। রূপোর একটা মূল্যবান মূর্তি সেখানে ওপরের তাকে রাখা ছিল। সকালে তিনি দোকানে এসে দেখেন যে সেটা নেই। সৈনিকদের খবর দিলে তারা তদন্ত শুরু করে। মূর্তিটা ছিল একটা উঁচু দেরাজে। তদন্তকারী প্রধান সৈনিক সেখানে গিয়ে দেখে ঠিক সেই দেরাজের নিচে এই কাঠের চারপায়া রাখা। এর থেকেই তারা অনুমান করে যে চোরের উচ্চতা নিশ্চয়ই বেশি নয়। ওই চারপায়ায় চড়ে তবে মূর্তির নাগাল পেয়েছিল, আর সেই হিসেবেই তারা এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। তার বাড়িতে তল্লাশি চালালে মূর্তিটা তার ঝোলায় পাওয়া যায়। সেই ঝোলাটা নিয়েই যে সে রোজ কাজের জায়গায় যায় সেটা সে নিজেই স্বীকার করেছে। কাঠের পুরনো একটা ছোট চারপায়া সভায় আনা হয়েছে প্রমাণ হিসেবে। সম্রাট চন্দ্রগুপ্ত একবার সেটার দিকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। অমাত্য বলে চলেছেন, অতএব আমি সম্রাটের কাছে আর্জি করছি, দোষীর সাজা বহাল রেখে আমরা সভা শেষ করি। আমি চুরি করিনি সম্রাট, আমি সত্যি জানি না ওই মূর্তি কিভাবে। অনুমতি না পেলে কথা বলবে না। ভয়ে চুপ করে যায় দ্বিতীয় ব্যক্তি। চন্দ্রগুপ্ত এবার অমাত্যর দিকে ফিরে বলেন, আপনি তাহলে বলছেন এই ব্যক্তিই চোর? অবশ্যই সম্রাট, আমি দ্বিমত পোষণ করি। থতমত খেয়ে গেছেন অমাত্য কৃষ্ণনাথ। কিছু একটা বলতে যাচ্ছিলেন, সেই সময়েই একজন সৈনিক এসে সম্রাটের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল, সম্রাটের জয় হোক, আচার্য চাণক্য সভায় আসছেন। চন্দ্রগুপ্ত সামান্য ঘাড় নেড়ে তাকে বিদায় দিলেন। কয়েক মুহূর্ত পরেই সভায় কাঠের খড়মের শব্দ ভেসে এলো। গেরুয়া বেশধারী এক ব্রাহ্মণ প্রবেশ করলেন। কপালে ত্রিবলি টিকা, ন্যাড়া মাথায় লম্বা টিকি, কাঁধে একটা কাপড়ের ঝোলা, মুখে শান্ত সৌম্য ভাব, তবে চোখের তারা দুটো দ্যুতিময়, তাতে অন্তর্ভেদী দৃষ্টি। তাকে দেখে সভার প্রত্যেকে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়েছেন স্বয়ং সম্রাট, কারণ এই ব্যক্তি সম্রাট চন্দ্রগুপ্তর আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য। অনেকের মতে তিনিই আর্যাবর্তের সবচেয়ে ক্ষমতাবান পুরুষ। সম্ভবত স্বয়ং সম্রাটের চেয়েও তার প্রভাব বেশি এই দেশে। সম্রাট করজোড়ে বললেন, প্রণাম গুরুদেব, স্বাগত। আয়ুষ্মান ভাবা সম্রাট। সম্রাটের পাশের আসনটা তার জন্যে বরাদ্দ থাকে। যদিও তিনি রাজমহলে খুবই কম আসেন, অন্যমনস্কভাবে একবার সভাসদদের দিকে চোখ বুলিয়ে তিনি আসন গ্রহণ করলেন। চন্দ্রগুপ্ত একবার নিজের আচার্যর দিকে চেয়ে তারপর অমাত্য কৃষ্ণনাথকে বললেন, কে চোর সেটা স্বয়ং আচার্য বিচার করুন। অমাত্য কিছুটা হতবাক আর সম্রাটের চোখে কৌতুকের আভাস। বললেন, আচার্য, এরা দুজন একই জায়গায় কাজ করে। চুরির অভিযোগ করেছে এদের মালিক। তদন্তে জানা যায় কেউ একজন, ওই যে দেখুন, ওই চারপায়ায় উঠে ওপরের দেরাজে রাখা একটা রূপোর মূর্তি চুরি করেছে। আমার ধারণা আপনি সহজেই অনুমান করতে পারবেন এই দুজনের মধ্যে কে আসল অপরাধী। আচার্য। চাণক্য প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, যদি চোর এই দুজনের মধ্যেই কোনো একজন হয়ে থাকে তবে আমি বলবো এই ব্যক্তি অপরাধী। চাণক্য আঙুল দিয়ে নির্দেশ করেছেন প্রথম ব্যক্তির দিকে। সম্রাট চন্দ্রগুপ্ত মৃদু হেসে বললেন, আমারও তাই অভিমত।
আচার্য কি দয়া করে অমাত্য মহাশয়কে বুঝিয়ে দেবেন কারণটা? আমার ধারণা এখনো অনেকেই ধোঁয়াশায় রয়েছেন। চাণক্য মৃদু হেসে বললেন, ওহে, এই যে তুমি। দ্বিতীয় ব্যক্তির উদ্দেশ্যে কথাটা বললেন চাণক্য। তুমি ওই চারপায়ায় একবার উঠে দাঁড়াও দেখি। আদেশ পেয়ে দ্বিতীয় ব্যক্তি এগিয়ে এসে উঠে দাঁড়ালো চারপায়াটাতে। পুরনো জীর্ণ কাঠের সেই জিনিসটা তার ওজন নিতে না পেরে কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল। চাণক্য বললেন, দ্বিতীয় ব্যক্তি স্থূলকায় এবং তার ওজন বেশি। এই চারপায়াটার জীর্ণ দশা দেখে সহজেই অনুমান করা যায় যে তার পক্ষে ওতে চড়ে দেরাজ খোলা অসম্ভব। আমার অনুমান প্রথম ব্যক্তি চুরি করে ইচ্ছে করে চারপায়া ওখানে রেখে দিয়েছিল যাতে সন্দেহ অন্যজনের উপর পড়ে। উচ্চতা বেশি হওয়ায় কেউই তাকে সন্দেহ করবে না এর ফলে। চাণক্যর কথা শেষ করলেন সম্রাট এবং তারপর চুরি করা মূর্তিটা সুযোগ বুঝে অন্যজনের ঝোলাতে রেখে দেয়। সম্ভবত কাজ নিয়ে রেষারেষি ছিল দুজনের। দ্বিতীয় লোকটি মেঝেতে বসে বারবার প্রণাম করতে শুরু করল। সৈনিক তাকে ছেড়ে প্রথম ব্যক্তিকে ধরল। হাতের ইশারায় সম্রাট তাদের বিদায় দিলেন। অমাত্য উঠে দাঁড়িয়ে সেদিনের মতো সভার সমাপ্তি ঘোষণা করলেন। 3 সবাই সভাঘর ত্যাগ করলে চন্দ্রগুপ্ত এক ভৃত্যকে দিয়ে একটা চিঠি আনালেন। চিঠিটা চাণক্যর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আজ সকালেই তক্ষশিলা থেকে আপনার নামে চিঠিটা এসেছে। চাণক্য খানিকটা ভুরু কুঁচকে চিঠিটা হাতে নিলেন এবং শিলমোহর খুলে পড়তে শুরু করলেন। প্রিয় বিষ্ণুগুপ্ত, আশা করি তুমি আর মগধের সকলে কুশলে আছো। তোমার এবং চন্দ্রগুপ্তর তত্ত্বাবধানে যে গোটা আর্যাবর্ত সুরক্ষিত সে খবর আমি রাখি। আমি আশা রাখি রাজধর্মর পাশাপাশি তোমার বিদ্যাচর্চাও সমানভাবে চলছে। তোমার স্বপ্ন সৃষ্টি অর্থশাস্ত্র লেখা কতটা অগ্রসর হয়েছে জানতে মন চায়। বহু বছর তোমার এবং তোমার ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তবে আশা রাখি তোমরা কুশল মঙ্গল আছো। কিন্তু এখানে এক ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় এমন কিছু অতি প্রাকৃত শক্তির মুখোমুখি হয়েছে যার ফলে অবস্থা ক্রমেই জটিল হয়ে উঠেছে। এর কোনো সমাধান না হলে আমার আশঙ্কা মানব সভ্যতার এই আদি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছি। এখানে ছাত্র এবং শিক্ষকরা দিন রাত এক অজানা ভয়ে কাটাচ্ছেন। গত কয়েক মাস ধরে যেন মৃত্যু মিছিল শুরু হয়েছে। 3 জনের মৃত্যু হয়েছে খুবই কম সময়ের ব্যবধানে। অনেকেই বিশ্ববিদ্যালয় পরিত্যাগ করে চলে গেছে। আর পরিস্থিতি এরকম থাকলে আমার নিজের পক্ষেও তাদের আটকে রাখা সম্ভব হবে না। তক্ষশিলা বন্ধ হলে যেন তা আমাদের সকলের লজ্জার, সারা দেশের লজ্জার। আমি জানি প্রশাসনিক দায়িত্বে তুমি অতি ব্যস্ত। তুমি অবসর নিয়েছ বহু বছর আগেই, অতএব এই অনুরোধ করার কোনো অধিকার আমার নেই। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রতি তোমার আন্তরিকতা এবং শ্রদ্ধা আমার অজ্ঞাত নয়। তক্ষশিলাকে যতটা আমি ভালোবাসি সেরকমই এই মহাবিদ্যালয়কে তুমিও হৃদয় থেকে ভালোবাসো। সেই অধিকারেই আমি আজ তোমার কাছে অনুরোধ নিয়ে এই চিঠি লিখছি। তুমি ফিরে এসো, সমাধান করো এই রহস্যর। এই বিপদের মুহূর্তে তোমার কথাই মনে এলো বিষ্ণুগুপ্ত। আমার নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। তোমায় এই মুহূর্তে পাশে পেলে এই বৃদ্ধ বুকে বল পাবে। তোমার বুদ্ধি এবং পরামর্শ আমার বড় প্রয়োজন এই দুঃসময়ে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তক্ষশিলাকে এই মহা বিপদ থেকে একমাত্র তুমিই উদ্ধার করতে পারবে। আশা করি এই বৃদ্ধর অনুরোধ তুমি রাখবে। তুমিই বিশ্ববিদ্যালয়ের শেষ আশার জ্যোতি। আশীর্বাদান্তে ইতি ভদ্রভট্ট, প্রধান আচার্য, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। চিঠিটা পুরোটা পড়া শেষ করে আরও একবার প্রথম থেকে পড়লেন চাণক্য। তারপর আরও একবার। এটা যে প্রধান আচার্য ভদ্রভট্টর লেখা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইসব কি লিখেছেন তিনি? কিসের বিপদ? অতি প্রাকৃত।
বিশ্ববিদ্যালয় বন্ধ হতে চলেছে এরকম মহাবিপদ, এ যে অবিশ্বাস্য। বিশেষ করে প্রধান আচার্যর মতো একজন মানুষের থেকে এই রকম কথা যে কল্পনাতীত। চাণক্যর মনে এখন ভদ্রভট্টর মুখ ভেসে উঠেছে। শান্ত, বুদ্ধিমান, ধী, ধৈর্যশালী এবং অত্যন্ত জ্ঞানী একজন মানুষ এই বৃদ্ধ। সারা জীবন এই মানুষটাকেই চাণক্য অত্যন্ত শ্রদ্ধা করে এসেছেন। যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক একজন মানুষ। যদিও বহুদিন আগে তাদের শেষ সাক্ষাৎ হয়েছে, তবু এই রকম কথা যে এই মানুষটি লিখতে পারে তা বিশ্বাসই হচ্ছে না চাণক্যর। চিঠিটা তিনি বাড়িয়ে দিলেন পাশের আসনে বসে থাকা সম্রাট চন্দ্রগুপ্তর দিকে। চন্দ্রগুপ্তও যতই চিঠিটা পড়তে থাকলেন, তাঁরও চোখে একই রকম বিস্ময় ফুটে উঠতে থাকল। পড়া শেষ করে বললেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে, অতি প্রাকৃতর প্রকোপ, কার মৃত্যু, এইসব কি লিখেছেন প্রধান আচার্য? কি এমন বিপদ হতে পারে সেখানে? আমি গান্ধারকে সব ধরনের অনুপ্রবেশ এবং আক্রমণ থেকে সুরক্ষিত করেছি অনেক আগেই। তবে কিসের কথা বলছেন তিনি? চাণক্যর কপালেও ভ্রুকুটি। বললেন, তুমি কি চিঠিটায় কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করতে পারছো? পুরোটাই তো অস্বাভাবিক আচার্য। এই লেখা যে প্রধান আচার্য ভদ্রভট্টর মতো একজন মানুষ লিখতে পারেন সেটাই বিশ্বাস করা কঠিন। অথচ এই লেখা যে তাঁরই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আছে কি? না, হাতের লেখা তাঁরই। তাছাড়া তক্ষশিলার নিজস্ব শিলমোহরটাও আছে। তবে হাতের লেখা দেখো। এই চিঠি লেখার সময় লেখকের হাত কাঁপছিল, কয়েকটা জায়গা ভুল লেখাও হয়েছে। এর কোনোটাই প্রধান আচার্যর হওয়ার কথা নয়। আপনি বলতে চাইছেন তিনি অসুস্থ? স্নায়ুর ওপর প্রবল চাপ থাকলে মানুষের হাতের লেখা এরকম হয়। তার চিঠির বক্তব্য এবং হাতের লেখা থেকেই স্পষ্ট যে তিনি ভয় পেয়েছেন। চিঠিটার দিকে আরও কিছুক্ষণ চেয়ে থাকলেন চন্দ্রগুপ্ত। তারপর সেটা রেখে দিয়ে চিন্তিত ভঙ্গিতে বললেন, আপনি কি করবেন তবে আচার্য? যাবেন তক্ষশিলা? এর উত্তর তুমি দিতে পারো চন্দ্রগুপ্ত। সম্রাটের অনুমতি না পেলে আমি কখনোই মগধ ছেড়ে যাব না। একটা দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রগুপ্ত বললেন, সত্যি বলতে আমার বিষয়টা ভালো লাগছে না। আমার কেন জানি না মনে আশঙ্কা হচ্ছে। কিন্তু আমি বলবো আপনার যাওয়া উচিত। প্রধান আচার্য মহাশয় অহেতুক উদ্বেগ করার মতো মানুষ নন। নিজের বিশ্ববিদ্যালয়ের বছরগুলোতে তাকে আমি যতদূর চিনেছি তিনি অত্যন্ত পণ্ডিত এবং বাস্তববাদী মানুষ। অতএব তিনি যখন আপনার শরণাপন্ন হয়েছেন, তখন আমার ধারণা সমস্যা অত্যন্ত গভীর। চরম কোনো বিপদ ছাড়া তিনি আপনাকে এত দূর ডাকতেন না। অতএব আমার মনে হয় আপনার যাওয়াই শ্রেয়। আর তাছাড়া আমার মত না থাকলেও আপনি যেতে চাইলে আমি কখনোই আপনাকে বাধা দিতাম না আচার্য। এবার বাকিটা আপনার সিদ্ধান্ত। মগধ ছেড়ে যেতে আমার মন সায় দেয় না, কিন্তু বৃদ্ধর এই আরতি উপেক্ষা করেই বা কী করে? আচার্য, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, কয়েক মাস অন্তত মগধের দায়িত্ব আমি এবং আমার অমাত্যরা সামলে নেব। অমাত্য প্রমুখ কৃষ্ণনাথ আপনার মতো বুদ্ধিমান না হতে পারে, তবে সে পরিশ্রমী এবং রাজকার্য সঞ্চালনায় যথেষ্ট পারদর্শী। আপনার শিষ্য হিসেবে এইটুকু শিক্ষা আমায় আপনি দিয়েছেন যাতে আপনার অনুপস্থিতিতেও আমি কয়েক মাস সামলে নেব। আহা, তুমি ভুল বুঝছো সম্রাট। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। বিষয়টা তা নয়। এটা আসলে আমারই সমস্যা। মগধ ছেড়ে যেতে আমার মন সায় দেয় না। আমি বুঝি, কিন্তু আপনি নিশ্চিন্ত মনে যান। আমি নিয়মিত আপনাকে চিঠি মারফত এদিককার খবর দিতে থাকব। আপনিও দূত মারফত আমায় পরামর্শ দিতে থাকবেন। আপনি যান আচার্য। আমার মনে হয় এই মুহূর্তে মগধের থেকে তক্ষশিলায় আপনার প্রয়োজন বেশি। সেখানে কিছু ঘটেছে বা ঘটছে যার ফলে প্রধান আচার্যর মতো মানুষও
ভীত এবং উদ্বিগ্ন। একটু চুপ করে থেকে চাণক্য কিছুক্ষণ ভাবলেন। সব শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশ, তবে তাই হোক। আমি দেরি করতে চাই না। পরশুই যাত্রা শুরু করব উত্তর পশ্চিমের দিকে। কিন্তু বলুন, রাজকোষের স্বর্ণমুদ্রা লুণ্ঠনের ব্যাপারটা? আচার্য, আমি দেশ জুড়ে প্রতিটা সড়কে সড়কে তল্লাশি চালাচ্ছি। ওই স্বর্ণমুদ্রা নিয়ে কেউ পালাতে পারবে না। আমার ধারণা কোনো বণিকের গাড়ি ভেবে দস্যুরা লুট করেছে। রাজকীয় শিলমোহর দেখলে তারা বুঝবে যে তারা কি অপরাধ করেছে। তারা রাজ সৈনিকদের হত্যা করেছে। ওই মুদ্রায় হাত দেওয়ার সাহস তারা পাবে না। আমি আপনাকে আশ্বস্ত করছি যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা ওই চোরদের ধরে ফেলব। আপনি নিশ্চিন্ত হয়ে যাত্রা করুন। তাই যেন হয় সম্রাট, আমারও তাই ধারণা। বেশ, তবে আমি যাত্রার প্রস্তুতি নিই। হ্যাঁ, আমি সুরক্ষার জন্যে আপনার জন্যে 50 জন সৈনিকের একটা ঘোড়সওয়ার দল দেব। না না, তার প্রয়োজন হবে না। অবশ্যই প্রয়োজন হবে। আপনাদের সুরক্ষা নিশ্চিত না করলে আমার মনে শান্তি থাকবে না। বেশ, তাই হোক। সম্রাট, আর একটা কথা, আমার সঙ্গে কিন্তু... হ্যাঁ জানি, জীবসিদ্ধি ভাইও যাবে। জানি, তাকে বাদ দিয়ে আপনাকে পাঠানোর মতো দুঃসাহস আমারও নেই। হেসে উঠলেন দুজনেই। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।